একটা জিনিস মনে রাখবেন, আপনি যেখানেই বিনিয়োগ করেন, যার কাছে করেন, দেশে করেন বিনিয়োগ, বিদেশে করেন বা সেভিং অ্যাকাউন্টে রাখেন, সঞ্চয়পত্র ক্রয় করেন, এফডি করেন বা কারো কাছে ইন্টারেস্টে আপনি টাকা দেন, যেটাই করেন আপনি একটা জিনিস মনে রাখবেন যে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে আমরা যেটা বললাম ইনফ্লেশন বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলে একটা শব্দ আছে, আর একটা হচ্ছে মুদ্রাস্ফীতি, যেহেতু সারা বিশ্ব ডলার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দুইটা জিনিস মাথায় রেখে যদি আপনি কোথাও বিনিয়োগ করেন তাহলে আপনি ঠকবেন না। এখন এটার মধ্যে সর্বপ্রথম চলে আসি আমরা বাংলাদেশে আমরা যেটা করি, বা আমি নিজেও করেছি, আপনাদের কথা তো বলে লাভ নাই, নিজেও আমরা যেটা করেছি, বা ফ্যামিলিকেও যারা ধীরে ধীরে সঞ্চয় করতে চান তারাও করেন। এক নাম্বার, আমাদের একটা সেভিং অ্যাকাউন্ট থাকে, আর আমরা যদি টাকা জমা করতে চাই মাসে মাসে আমরা সেখানে ডিপিএস করি। এটা নর্মাল প্রতিটা প্রবাসী করে যারা তেমন কিছু আর্থিক বিষয় জানে না। এখন এই দুইটা করা ভালো কি মন্দ, মূল কথাটা হচ্ছে স্বাভাবিক দৃষ্টিতে দেখলে অবশ্যই ভালো। আপনি বেতন পাচ্ছেন, কিছু অংশ সেভিং করতেছেন, ডিপিএস করতেছেন, ভবিষ্যতে আপনার কাজে লাগবে, ছেলে মেয়ের আপনার যখন দরকার পড়বে আপনি করতে পারবেন। কিন্তু আমরা যেই জিনিসটা বললাম, এই যে মাঝখান দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আরেকটা শব্দ হচ্ছে যে মুদ্রাস্ফীতি, এই দুইটা আপনার এই ধারণাটা চেঞ্জ করে দিবে। সহজ একটা কথা বলি গাণিতিক না গিয়ে, যেমন আজকে এই যে 2000, আজকে 21 তারিখ, 21শে নভেম্বর 2025, আজকে যদি আপনি একটা জিনিস 1 লাখ টাকায় কিনতে পারেন, বাংলাদেশে গড়ে বর্তমানে 8% চলতেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সে অনুযায়ী আগামী বছর 2026 সালের 21শে নভেম্বর ওই জিনিসটা কিনতে আপনার 1,08,000 টাকা লাগবে। এখন আপনি যদি আজকে এই 1 লাখ টাকা ব্যাংকে রাখেন, 1 বছরে যদি তারা আপনাদের 4% সুদ দেয় এবং সরকারি ভ্যাট ট্যাক্স কাটার পরে হয়তো 3,500, ধরলাম 4,000ই পাইলেন, তাইলে 1,04,000 হইল। তাহলে আপনার হইলটা কি, আজকে যেই জিনিসটা আপনি কিনতে পারতেন 1 বছর পরে কিনতে আরো 4,000 টাকা আপনাকে এডিশনাল করতে হচ্ছে, অ্যাড করতে হচ্ছে এটার মধ্যে। তার মানে হচ্ছে আপনার 1 লাখ টাকার আজকের যে একটা দ্রব্য ক্রয় করার ভ্যালু আছে, সেটা আগামী 1 বছর পর 4% কমে গেল। এই সহজ সূত্রটা যদি মনে রাখতে পারেন, তাইলে আজকে থেকে যেখানেই আপনি বিনিয়োগ করেন, আপনার যেটাই ভালো লাগে, এটা মাথায় রাখবেন যে আমার বিনিয়োগ কি আমাকে ওই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে বিট করতেছে কি করে নাই। তার মানে 6%-এর কমে, বা অন অ্যাভারেজে আমরা যেটা বলি যে 6%, যদিও গত 4 বছরে 8%, আপনি অ্যাটলিস্ট 6%-এর কমে যদি কোথাও আপনাকে ইন্টারেস্ট বলেন, লাভ বলেন, মুনাফা বলেন, সুদ বলেন দেয়, আপনি তারে বড় করে একটা সালাম দিয়ে বলেন যে দরকার নাই, আমার টাকা আমার ঘরেই পড়ে থাক, ঘরেই কমুক, সেখানে দিয়ে তো কোনো লাভ নাই। বাংলাদেশে যতগুলা আমরা ব্যাংক আছে, যেমন আপনি ইসলামিক বলেন, শাহজালাল, আল আরাফা, আর 5টা তো বন্ধ হচ্ছে, সেগুলো বাদই দিলাম। সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট দেখবেন 3 থেকে 4%, আর কিছু এই সেই ওয়াকফ অ্যাকাউন্টে তারা 8% দিচ্ছে। তার মানে ওই ব্যাংকে আপনি যে টাকাটা জমা করতেছেন, আপনি নিজের ক্ষতি নিজে করতেছেন। ব্যাংকে কোনো সেভিং অ্যাকাউন্টে টাকা রাখা যাবে না বিনিয়োগের উদ্দেশ্যে। আর ডিপিএসটাও আপনি যদি হিসাব করেন একই জিনিস, কোনো ডিপিএস করা যাবে না, এগুলো আপনাকে বন্ধ করতে হবে। সহজ কথা হচ্ছে এটা, কারণ এখানে আপনি নিজের টাকাটা নিজে ক্ষতি করতেছেন। আর এটা শুধু এইবার না, সরকার যেটাই আসুক, অন অ্যাভারেজে 6% বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকেই। পাশাপাশি যুক্ত হয় আরো কিছু 3.5% আমাদের মুদ্রাস্ফীতি, তো টোটাল হিসাব করলে 9.5% বা আপনার টাকাটার অবমূল্যায়ন কিন্তু হয়ে যায়। তাহলে এই 9.5%-এর উপরে আপনি যদি কোনো বিনিয়োগ করেন, 1%ও যদি পান, তখন বলতে পারবেন যে হ্যাঁ আপনি 1% আমি লাভ পাইছি। যেমন প্রবাসী বন্ডে আপনি 12% পান, তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমি এখানে 2.5% লাভ করছি। বাকিটা তো আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর মুদ্রাস্ফীতি খেয়ে নিল। এখন এইটা না বোঝার কারণে যেটা হয়, 5 বছর 10 বছর আপনি টাকা সেভিং অ্যাকাউন্টে রাখছেন, এফডি করছেন, ডিপিএস করছেন, একটা জিনিস কিনতে যান হয় না, আরো টাকা এড করতে হয়। তাহলে আজকে থেকে সেভিং অ্যাকাউন্টে বিনিয়োগের উদ্দেশ্যে আপনি কোনো টাকা রাখবেন না, কোনো ডিপিএস আপনি করবেন না, আর এফডিও বিনিয়োগের উদ্দেশ্যে করবেন না। সহজ কথা হচ্ছে এটা। এখন বলবেন যে ভাই তাহলে আমি কি বীমা করব? বাংলাদেশে বীমা মানে হচ্ছে ভণ্ডামি, বীমা মানে হচ্ছে নিজের গলাটা নিজে কাটা। দুইটা দিক আছে, একটা হচ্ছে আপনি টাকাটা জমা দেন, লাভ ক্ষতি পরের জিনিস, ওই কোম্পানি আপনার টাকা দেয় না, 10 বছর 15 বছর পরে ম্যাক্সিমাম তারাই পালায়া যায়। 2 নাম্বারটা হচ্ছে অন অ্যাভারেজ এরাও 5%-এর বেশি আপনারা কিন্তু দেয় না।
তার মানে এইসব বীমা হচ্ছে ভণ্ডামি বাংলাদেশে। মূল বীমা হচ্ছে যে টার্ম ইন্স্যুরেন্স যদি কোনো দেয় সেটা নেবেন। সেটা বছরে আপনার ধরেন যে যেটা হয়, আপনি যদি সম্ভবত ব্র্যাক ব্যাংক একটা চালু করেছে, যে 450 টাকা সম্ভবত বছরে, 1 লক্ষ টাকা, যদি আমার ভুল না হয় 1 লক্ষ টাকা পর্যন্ত লাইফ কাভার করবে। তো এটা হচ্ছে যে আপনার এই 1 বছরের মধ্যে যদি অনাকাঙ্ক্ষিত কিছু হয়, অসুস্থ হলে আপনি 1 লাখ টাকা পাবেন। কত? 450 টাকা দিয়ে আপনি ওইটা নিতে পারেন। ওইটাতে আপনার কোনো ক্ষতি নেই, 450 টাকা দিলেন, 1 বছরের আপনার কিছু একটা সেফগার্ড পাইলেন। কিন্তু আমাদের বাংলাদেশে দেখবেন যে আমরা বিমাটা করি সেভিং এর মতো। আমরা চিন্তা করি আমি বিমা করলাম, পাশাপাশি লাভও পাবো, লাভ না পেলে কেমনে হবে। তো এইগুলা দ্বারাই আমরা আসলে কি হই, মাইন্ডগত ভাবে আমরা নিজের ক্ষতিটা নিজে করি। তাহলে সেভিং অ্যাকাউন্টে আমরা বিনিয়োগের উদ্দেশ্যে রাখবো না, ডিপিএসও বিনিয়োগের উদ্দেশ্য করব না, এফডিও করব না, বিমাও করব না, বাদ। এখন বলবেন যে ভাই সেভিং অ্যাকাউন্টে টাকা রাখবেন না, ওগুলো আপনি রাখবেন যেটা আপনার ফ্যামিলির ইমিডিয়েট দরকার, সেই টাকাটা রাখবেন। বিনিয়োগের উদ্দেশ্যে কোনো কিছু রাখা কিন্তু যাবে না, এইটা একটু মনে রাখবেন। এখন আপনি দেখেন যে বাংলাদেশে আর যেগুলো আছে, 1 নম্বর হচ্ছে এখন সঞ্চয়পত্র। এখন সঞ্চয়পত্র অন অ্যাভারেজ যদি আমরা হিসাব করি, সরকারের 10 বা 15% ট্যাক্স সব কিছু বাদ দিয়ে, আনুষঙ্গিক আরো সব বাদ দিয়ে, অন অ্যাভারেজে আপনি 11% পেয়ে যান। মানে ধরলাম আমরা, সরকার যদি 6 মাস পর পর অ্যাডজাস্টও করে, তারপরও 10% আপনি কিন্তু গড়ে পেয়ে যাবেন। যদি যাবতীয় ভ্যাট ট্যাক্স সমস্ত কিছু বাদ দেন, সরকার কিছু এদিক সেদিকও করে, তারপরে আপনি 10% পাবেন। মূলত কথা হচ্ছে তাহলে এইখানে আমরা বলতে পারি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্লাস হচ্ছে মুদ্রাস্ফীতি দুইটা কন্ট্রোল করার পরেও মোটামুটি আপনি 1% লাভ পাচ্ছেন। তাহলে এইটাতে আপনি বিনিয়োগটা করতে পারেন, এটা আপনাকে লস দিচ্ছে না। এখন আপনি বলবেন যে ভাই আমি প্রবাসী, আমি কি করতে পারবো? যে হ্যাঁ, আপনিও করতে পারবেন, কোনো সমস্যা নাই। যেহেতু আপনি বাংলাদেশি নাগরিক, বাংলাদেশে টাকা পাঠান, আপনার নিজ নামে ম্যাক্সিমাম আপনি 60 লাখ টাকা পর্যন্ত আপনি ক্রয় করতে পারবেন। চারটা আছে বিভিন্ন প্রকার ভাবে, তবে এতটুকু জেনে রাখেন আপনি নিজেও কিনতে পারবেন, অথবা আপনার ফ্যামিলির নামে আপনার স্ত্রী এরাও কিনতে পারবে। এরপরে যেটা হচ্ছে যে আপনি চাইলে সরকারি ট্রেজারিতে, যদি আমরা দেখি অন অ্যাভারেজ যে গড়ে প্রায়, আগে তো 13% 14% পর্যন্ত দিত, তো এখন অন অ্যাভারেজে 10%-এর উপরে দিচ্ছে। তো এই ট্রেজারি বন্ডে যেটা সুবিধা হচ্ছে, আপনার কোনো লিমিট নাই। আপনি 100 কোটি, 200 কোটি, 5,000 কোটি বিনিয়োগ করেন, কোনো সমস্যা নাই। আর এটা আপনার জন্য ইজি হয়, আপনি যদি ওই যে শেয়ার বাজারের বিও অ্যাকাউন্ট যদি করে নেন, আপনার যে ব্রোকারেজে করছেন তাদের অ্যাকাউন্টে আপনি টাকা রাখবেন, আপনাকে কত কোটি টাকার কিনবেন তারা ক্রয় করে দিবে। তাহলে এইটা আপনার জন্য কি হইতে পারে, একটা একদম নিরাপদ বিনিয়োগ হইতে পারে। যারা শেয়ার বাজারে ভয় পান যে শেয়ার বাজারে টাকা চলে যাবে, তো আপনি ট্রেজারিতে বিনিয়োগ করেন, এক্ষেত্রে তো আপনার কোনো টেনশন নাই। তাহলে এই আমরা পাইলাম দুইটা জিনিস। এখন চলে আসি যারা স্পেশালি প্রবাসী আসতেন, তো এদের জন্য যে প্রবাসী বন্ডটা আছে, এটা আমরা জানি যে ক্রয় করতে অনেক সমস্যা হয়, সরকার এদিকে কিন্তু কোনো মনোযোগ দেয় না। এই যে আমাদের এনজিও ইউনুস সরকারও প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা বলে, এগুলো হচ্ছে ইমোশনাল অত্যাচার। আপনি যখনই দেখবেন যে কেউ প্রবাসীদের নিয়ে কথা বলে সরকার, এরা সবাই হচ্ছে ভণ্ড, সবাই হচ্ছে ইমোশনাল অত্যাচার। আমরা চিন্তা করেছিলাম হয়তো এই নতুন সরকার কিছু করবে, কিছুই কিন্তু তারা করে নাই। শুধু ওই যে রেমিটেন্স যোদ্ধা, আপনি রেমিটেন্স পাঠান, এটা নিয়ে তারা হ্যাপি। তো এই জন্য আসলে প্রতিটা প্রবাসীর উচিত কোনো রেমিটেন্স দেশে না পাঠানো, শুধু ফ্যামিলির খরচেরটা পাঠান। এটা আপনি দেশকে ভালোবাসেন না এই জন্য না, এটা হচ্ছে যে ভাই চিন্তা করেন, আপনি বাংলাদেশে থাকতে পারেন নাই, চাকরি পান নাই, জব পান নাই, বাংলাদেশে আপনাকে কর্মসংস্থান দেয় নাই। আপনি মধ্যপ্রাচ্য বা ইউরোপ আমেরিকা যেই দেশে গেছেন, সেখানে আপনার একটা ভালো পরিবেশ পাইছেন, ভালো কর্ম পাইছেন, আপনি টাকাটা ওইখানে বিনিয়োগ করার চেষ্টা করেন না। বাংলাদেশে এত রিস্ক, চুরি ডাকাতি সবকিছু, মানুষ টাকা দিয়ে টাকা নেয় না, তারপরে আপনি কেন বাংলাদেশে বিনিয়োগ করতে চান? আপনি যেইখানে আছেন সেইখানে আপনি টাকাটা ধরে সেখানে কিছু করার চেষ্টা করেন। একান্তই না পারলে তখন আপনি বিনিয়োগ করবেন, তখন আপনি বাংলাদেশে পাঠাবেন। কিন্তু ওই যে আমরা মানসিক অত্যাচারে আমরা কি করি, সেটা হচ্ছে যে আমরা রেমিটেন্স যোদ্ধা হই। এই সমস্ত যোদ্ধার কোনো কাজ নাই, সহজ কথা হচ্ছে এটা। আপনার কোনো কাজ নাই যোদ্ধা হিসাবে। আপনি চিন্তা করবেন সারা দুনিয়াটাই আপনার। আল্লাহ যেমন বলছে যে পৃথিবীটা আপনি সৃষ্টি করছে, আল্লাহ দেশ ভাগ করে দেয় নাই মুসলিমদের জন্য, শুধু বাংলাদেশ না, গোটা সারা দুনিয়াটাই। তো এই জন্য গোটা দুনিয়াটাই আপনার। যেখানে আপনি আছেন, যেখানে বিনিয়োগ, যেখানে আপনি টাকা ইনকাম করতেছেন, ওইখানে আপনি কিছু করার চেষ্টা করেন। বাংলাদেশে মারা গেলে জান্নাত পাওয়া যাবে এমন কোনো কথা না।
এটা মনে রাখবেন। আপনি বিশ্বের যেখানেই মারা যান, আপনি যদি ভালো কাজ করেন, আপনি যদি সদগায়ে জারিয়ার যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো যদি করে যান, বিশ্বের কোথায় আপনি মারা গেলেন ওইটাতে আপনার জান্নাত জাহান্নাম নিয়ে কোনো কিন্তু হবে না। তো এই জন্য এই জিনিসটা আপনি মনে রাখবেন যে আমি বাংলাদেশে টাকা পাঠাবো, বাংলাদেশে যাবেন আপনি অবশ্যই, যখন আপনি বিনিয়োগ করবেন ইনকাম করবেন তখন আপনি ভিআইপির মতো বাংলাদেশে যাবেন। বাংলাদেশে আপনি ফ্যাক্টরি করবেন, বিনিয়োগ করবেন, তখন সরকারও আপনার এরকম করে স্যালুট দিবে। তো এখন আপনি যে টাকাটা পাঠাচ্ছেন এইটা আপনার টাকাটারই তারা ভালোবাসে, কোনো প্রবাসীরই কিন্তু ভালোবাসে না, এটা মনে রাখবেন। সবাই দুঃখের কথা শোনাবে, প্রবাসীদের জন্য কেউ কিন্তু কোনো কাজ করে না। আগে আমরা দোষ দিতাম যে রাজনৈতিক সরকারের, কিন্তু গত 1-1.5 বছরও দেখছেন যে অরাজনৈতিক সরকারও কিন্তু একই রকম। সরকারি কর্মকর্তাদের তারা বেতন বাড়াচ্ছে, সবকিছু বাড়াচ্ছে, সুযোগ সুবিধা বাড়াবে, পে কমিশন করবে, সবকিছুই তো আপনারে দিচ্ছেটা কি? ওই জন্য ইমোশনাল অত্যাচারে অত্যাচারিত হওয়া যাবে না। এখন দেখেন যে এই প্রবাসী বন্ডেও তারা 2 নাম্বারই ভণ্ডামির যত কিছু দরকার সবকিছু করছে। করোনার সময় তারা লিমিট করে দিছিল, লিমিট উঠানোর পর আগে ছিল 12% চক্রবৃদ্ধি হারে, মানে আপনি 6 মাসে টাকাটা না উঠাইলে ওইটা মূলধন হয়ে টাকাটা আপনার বাড়তো। 1 লাখ টাকা 5 বছরে 1,80,000 হইতো। তো প্রথমে তারা চক্রবৃদ্ধিটা বাদ দিল, প্রতারণা করলো। এখন মধ্যপ্রাচ্য বা স্বল্প শিক্ষিত প্রবাসীরা তো সেটা বুঝে না, তো কোনো প্রতিবাদও আসলো না। এরপরে ইন্টারেস্ট রেট তারা করলো কি, বললো যে প্রথম 12% আমরা দিব প্রথম 15 লাখে। আচ্ছা, ভালো কথা। এরপরে 15, পরবর্তী 15 থেকে 30, 11, 30-এর বেশি নিয়ে আসলো 10, এর বেশি নয়। এটা করার পরে এখন দেওয়ার সময় তারা বলতেছে যে আপনি যদি 1 কোটি টাকা বিনিয়োগ করেন আপনারা আমরা ওই প্রথম যে 15 লাখ আছে এখানে 12% দিব না, গড়ে আমরা 9% দিব। তো গড়ে আপনি 9% দিবেন, আপনারে কোন আইনে আপনি আমারে দিচ্ছেন? কোন আইনে আপনি দিচ্ছেন আমাকে? রেমিটেন্স যোদ্ধা বলতেছেন, আমার টাকা আপনি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াচ্ছেন, তো আমারে আপনার টাকা দিতে আপনার কিপটামি। দেশে পেনশনারদের আপনি পেনশন সঞ্চয়পত্র রেখেছেন মোটামুটি 12% সুদে। তো আপনি যে আমরা যে দেশের বাইরে থেকে টাকাটা আমরা পাঠাচ্ছি, লাভটা আমাদের কি? তো এই যে সূক্ষ্ম বন্ডামিগুলা এগুলা কিন্তু এই যে শিক্ষিত মানুষরাই করতেছে, ডক্টর ইউনূসের মতো সরকাররাই কিন্তু করতেছে। পারলে আগের সরকারই ভালো ছিল, আমরা যেটা বলি যে তারা চক্রবৃদ্ধি হারে দিত, তো এটা সেটাও বন্ধ করলো। হারটাও তারা কিন্তু বন্ধ করলো। সরকারি ট্রেজারি গুলা এই যে ব্যাংকগুলা টিকিয়ে রাখছে, আমরা যে বলি যে ভালো 10টা ব্যাংক, ব্যাংকগুলা কোটি কোটি টাকা সরকারি ট্রেজারিতে বিনিয়োগ করে তারা ইনকাম করছে। সরকার 13% পর্যন্ত সরকার সুদ দিছে তাদেরকে, মানে আপনাকে রেমিটেন্স যোদ্ধা বলে দেশের ব্যাংকগুলাকে 13% টাকা দিছে। তো এখন এই জিনিসগুলো তো আসলে প্রবাসীদের বোঝার কথা না, এরা যারা বড় বড় অর্থনীতি তারা বুঝবে। এখন প্রবাসীদের নিয়ে কথা বলার তো আর কেউ নাই। তো এই জন্য আমরা ওইদিকে আর না যাই, জাস্ট এতটুকু বলবো, সরকার যেই দলেরই আসুক আপনারে চুষে খাবে। অতএব আপনার জিনিসটা আপনারা ঠিক করতে হবে যে আপনি আপনার বেনিফিটটা পাবেন কিনা। আর বিশ্বের অনেক দেশ আছে তারা দেশে টাকা পাঠায় না, তাই বলে তারা দেশদ্রোহী না। বাংলাদেশ থেকে আপনি পাসপোর্ট নিছেন, আপনি বাংলাদেশে আপনার ফ্যামিলি আছে, ফ্যামিলির খরচের টাকা দিবেন। আপনি দেশের বাইরে বিনিয়োগ করেন, টাকা পয়সা বেশি হবে, তখন আপনি দেশে কি হবেন, ইনভেস্টর হবেন, দেশে বিনিয়োগ করবেন, আপনার নাম হবে। এইভাবে লেবারের মতো আপনি টাকা পাঠায় কোনো লাভ নাই, এটা মাথায় নিয়ে রাখবেন। তাহলে এই ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ডে আপাতত যে ফরম্যাটে আছে এই ফরম্যাটে আপনি এক সত্যি বিনিয়োগ করতে পারেন। যদি আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে আপনার ভয় লাগে, টাকা পয়সা চলে যাবে, নষ্ট হয়ে যাবে, তাহলে অন এভারেজে ধরলাম যে আপনি যদি 15 লাখ টাকাও বিনিয়োগ করেন, বছরে আপনি 15,000 টাকা পাবেন। এখন ওই 15,000 টাকা আপনি চাইলে শেয়ার বাজারে লাগান, মূল টাকাটা আপনার ঠিক থাকলো, এরকম প্রাথমিকভাবে একটা চিন্তা নিতে পারেন। আর যাদের টাকা পয়সা বেশি আছে এদের জন্য দুইটা আছে, একটা হচ্ছে ইউএস ডলার ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে ইউএস ডলার প্রিমিয়াম। তো দুইটার মধ্যে পার্থক্য একটাই, লাভের হারটা যদি আমরা বলি একটাতে আপনি ডলারে নিয়ে যেতে পারেন, আর একটাতে লাভের হারটা বাংলাদেশি টাকায় আপনাকে দিবে, ডলারে দিবে না। দুইটার পার্থক্য এইটাই, আর কিছু কিন্তু পার্থক্য নাই। তো আমরা ওই দুইটা বাদই দিলাম। আর যারা ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করতেছেন বিশেষত প্রবাসীরা, যদি আপনার দেশের বাইরে টাকাটা নিয়ে যাওয়ার ইচ্ছা থাকে তাইলে আপনার জন্য ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড কিন্তু না, এটা আপনাকে ক্ষতি করবে। যেমন ধরেন যে আপনি যদি 2010 সালে 1 কোটি, জাস্ট $1 লাখ যদি ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড কিনতেন, বাংলাদেশি টাকা 69 লাখ টাকা হইতো। এখন এই যে ডলারের বিপরীতে টাকার মানের অবমূল্যায়ন হওয়ার কারণে আপনি যদি আজকে টাকাটা রিটার্ন করতে চান, আপনার ওই যে আপনি $1 লাখ আপনি বিনিয়োগ করলেন সেটা $80,000 পাবেন। কারণ
কারণ হচ্ছে আপনার তখন বাংলা টাকার বিপরীতে ডলার ছিল, যেই টাকাটা ছিল 69 টাকা, আপনি তো টাকাটা রিটার্ন করবেন, বাংলা টাকা থেকে আপনাকে ডলারে কনভার্ট করতে গেলে আপনার লস। তো এই জন্য যাদেরই দেশের বাইরে আবার টাকাটা নিয়ে যাওয়ার প্ল্যান আছে, এদের জন্য ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড না, এদের এই সমস্ত প্রবাসীদের জন্য হচ্ছে এই যে আপনার ইউএস ডলার ইনভেস্টমেন্টে, যেখানে আপনার মূল টাকা প্লাস আপনার লাভটা ডলারে পাবেন, আপনি ডলারে নিয়ে যান তাইলে আপনার কোনো ক্ষতি নেই। যেখানে সুদ আপনার বাংলা টাকায় দিচ্ছে অথবা টোটালটা বাংলা টাকা কনভার্ট হয়েছে, ওই টাকাটা আপনার লস করবে। এই সূক্ষ্ম জিনিসটা মনে রাখবেন, যাদের টাকা পয়সা আছে বা ভিডিওটা দেখতেছেন পরবর্তীতে দেখবেন। তো এইটা ছিল প্রতিটা প্রবাসীর জন্য, যারা শেয়ার বাজারে আসবেন না, ঝুঁকি নিবেন না, তাদের জন্য। আরেকটা হচ্ছে গোল্ড। এখন এই গোল্ডটা দেখবেন, এই গত 6 মাসে গোল্ড আপনাকে বেশি মুনাফা দিচ্ছে। আমরা যদি গত 100 বছরের ইতিহাস দেখি, আসলে গোল্ড মাঝে মধ্যে এটা কি হয়, ওই যে জোয়ালার মতো, অগ্নিগিরির মতো ফুটে। অন অ্যাভারেজ গোল্ডে বিনিয়োগ আপনার ওই যে 6% দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটাকে বিট করতে পারে, এর বাইরে কিন্তু না। তার মানে গোল্ডের বিনিয়োগ করে আপনি কোনোদিন কোটিপতি হইতে পারবেন না। গোল্ড হচ্ছে আপনার সাস্টেইনেবল একটা কয়েনের মতো ধরে নিতে পারেন, যে আপনার ক্ষতি করবে না, কিছু লাভ দিবে, তবে একদম বিশাল কিছু দিয়ে উল্টায় ফেলাবে না, এটা মনে রাখবেন। জাস্ট গত 6 মাসটা এটা একটা ব্যতিক্রম ধরে নিতে পারেন। আর গোল্ডে বিনিয়োগের ক্ষেত্রে আপনি যে অলংকার কিনতেছেন, অলংকার কোনো বিনিয়োগ না। অলংকারের কারণ মেকিং চার্জ থাকে, ভ্যাট থাকে, সোনার ক্যারটে ভেজাল থাকে, তো ওই অলংকার মানে বিনিয়োগ না। তো মধ্যপ্রাচ্যের মধ্যেও যারা ধরেন যে আপনি অন্তত টাকাটা সেভ করতে চান, আপনি গোল্ডের কয়েনগুলা কিনতে পারেন। আবার এই কয়েনের মধ্যেও ভেজাল আছে, বিশেষত দুবাইতে 4-5 প্রকারের আপনি কয়েন পাবেন, যেগুলো আপনার একদম 99.9% কারেক্ট। এগুলা ক্রয় করতে আপনাকে আরো 50 টাকা এডিশনাল দিতে হয়। আর নর্মাল অন অ্যাভারেজ যেগুলো, এগুলার মধ্যে কিছুটা ভেজাল আছে। ভেজাল বলতে কি, যেটা 99.9% হয় না, এখানে আরো 2% কম থাকে। 99-এর পরে মোটামুটি 97% পর্যন্ত হয়। তো এই কারণে তারা অতিরিক্ত কোনো টাকা নেয় না। তো আপনি যে কাজটা করবেন, আপনি প্রয়োজনে ডিজিটাল গোল্ড ক্রয় করেন। যেমন আমরা বললাম, ওই বটি ম্যাপসে কিনতে পারেন, অথবা আপনার ইমারত এনবিডিতে যদি থাকে বা এক ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে আপনার অ্যাকাউন্টের টাকাতে আপনি অটোমেটিক কিনতে পারেন, এবং যে কোনো সময় আপনি এটা বিক্রিও করে দিতে পারবেন। ওইটা আপনার জন্য বেস্ট। আর বাজার বাংলাদেশে যারা দেখতেছেন, বাংলাদেশে গোল্ড কিনি বলে একটা অ্যাপস আছে। এই অ্যাপসে আপনি, কথা হচ্ছে যে অ্যাপসের ভিতরে কিনবেন না, এটার লাইসেন্স বাতিল করা আছে, এটার কোনো সিকিউরিটি নেই, সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। তো তারা আবার ওই 22 ক্যারেটের গোল্ডগুলা বিক্রি করে। তো আপনি চাইলে একটা নিয়ে যাচাই করে রাখতে পারেন, 1 গ্রাম 2 গ্রামের। তবে সেক্ষেত্রে না করাই ভালো। তাহলে আপনি করবেনটা কি, তো বাংলাদেশে যদি আপনি বিনিয়োগ করতে চান গোল্ডে, তাইলে আপনি তাঁতিবাজারে যাবেন, সেখান থেকে আপনি স্বর্ণের বার পাবেন। ওই বারগুলার আবার বিদেশি বারের মধ্যে পার্থক্য আছে। ওই বারগুলার মধ্যে যদি আমরা দেখি, যে সেখানে 99 পয়েন্ট মোটামুটি 2%-এর মধ্যে আপনি পাবেন, বাকিটা আপনার বিভিন্ন ধাতু থাকবে। সেখানে আপনি কম দামে পাবেন, ওই হিসাব করে অ্যাডজাস্ট করে আপনি নেবেন, যে আপনি কিনতেছেন, বিক্রি করতে আসলে কত পাবেন। তো ওই অনুযায়ী আপনি গোল্ডের সেখানে কয়েন নিতে পারেন। তবে কোনো অলংকারে বিনিয়োগ করা যাবে না, অলংকার আপনার লস দিবে। সেটা ভিন্ন জিনিস, আপনার ফ্যামিলির জন্য আপনি নেবেন, সেটা তো আর বিনিয়োগ হবে না, সেটা আপনি আপনার জন্য রাখলেন, সেটা আলাদা জিনিস। আর যারা প্রবাসী আছেন, মাঝে মধ্যে দেখবেন যে প্রবাসীরা অনেকেই আমাদেরকে টিকটকে মেসেজ করেন যে ভাই, লটারি আমরা নিব কি না। তো দেখেন, আসলে দুবাইতে মোটামুটি 3 প্রকারের লটারি কিছু মানুষের ভাগ্য পরিবর্তন করে দিচ্ছে, যেটা আমরা বলবো যে আপনি কখনো কল্পনাও হয়তো করেন নাই, যে এত হাজার কোটি টাকা। যেমন আমাদের এই ইউএই লটারি, যেটা মাত্র আপনি 50 দরামে নিতে পারেন। এটা ইজি, কারো আপনার দরকার নাই। আপনার ওই যে বটি ম্যাপসটা আছে, ওইখানে টাকা ঢেলে আপনি নিজে কিনতে পারেন, কারো কাছে যাওয়ার দরকার নেই। অথবা অনলাইনের মাধ্যমেও আপনি নিতে পারেন। এটা ছাড়া বিগ টিকেটটাতে সমস্যা হচ্ছে যে এটাতে মোটামুটি আপনার 500 দেরাম প্রয়োজন হয়। তো আপনি নর্মালি 1-2 হাজার 5,000 দেরাম বেতন পান, 500 আপনি খরচ করবেন না। তো এটা আপনি 4-5 জনে ভাগে নিতে পারেন। আর যেটা দুবাই এয়ারপোর্টের, এটার তো দাম আরো বেশি, 1,000 দেরাম। তো এটা নর্মালি তো আর আপনি একা নিবেন না, তো এটা নর্মালি প্রবাসীদের নেওয়াও হয় না। তো আমি মনে করি যে আপনি ইউএই লটারিটা নিতে পারেন, নিজের 50 দেরাম মাসে আপনি খরচ থেকে দেখতে পারেন। যদি কপাল লেগে যায়, আপনার ভাগ্য চেঞ্জ হয়ে গেল, আর না লাগলে তো নাই, তাতে কিছু করার নেই। আর যারা দুবাইতে আছেন, এখানে আরেকটা জিনিস যেটা আছে, বাংলাদেশে যেমন আমরা প্রাইস বন্ড একটা জিনিস পাই, প্রাইস বন্ড আছে, 100 টাকার প্রাইস বন্ড।
তো দুবাইতে যেটা হচ্ছে, দুবাই সরকার এই যে ন্যাশনাল বন্ড বলে তাদের একটা স্কিম আছে দুবাই অথরিটির অধীনে। এখানে আপনি যেটা করতে পারেন, অনেক প্রকারের স্কিম আছে অ্যাপসের ভিতরে ঢুকলে। তবে এখানে হচ্ছে যে আপনি সর্বনিম্ন 10 টাকা দিয়েও শুরু করতে পারেন, 10 দিরহাম দিয়ে। অথবা মাসিক আপনি একটা টাকা ফিক্স করতে পারেন যে প্রতি মাসে 100 দিরহাম 200 দিরহাম করে আপনি সেখানে সঞ্চয় করবেন। মোটামুটি 5 থেকে 6% হারে তারা বাৎসরিক একটা আপনার মুনাফা দেয়। পাশাপাশি এখানে হচ্ছে যে আপনার ওই যে বাংলাদেশের সঞ্চয়পত্রের মতো আপনি প্রতি মাসে এখানে ড্র হয়, আপনি আইফোন জিততে পারেন, এমনকি 36 মিলিয়ন জিতারও সুযোগ আপনার আছে। তো তাহলে আপনি যদি কোনো টেনশন নিতে না চান, তাহলে ন্যাশনাল বন্ডে আপনি টাকা বিনিয়োগ করে রাখতে পারেন। তো এখানে আপনার যখন প্রয়োজন হবে, মোটামুটি 3-4 দিন সময় লাগে এদের, এটা একটু ডিলে। 3-4 দিনে আপনি কি করতে পারবেন, টাকাটা উইথড্র করতে পারবেন। তো এইটার মধ্যে আপনি চাইলে রাখতে পারেন। এটা ছাড়া এখানে বিভিন্ন স্কিম আছে, যেমন ধরেন যে আপনার স্যালারি বেশি দরকার, তো সেগুলোতে তো আর আপনি নর্মালি এত টাকা পাবেন না। তো প্রবাসীদের জন্য ওই যে যেটা আপনার বন্ড পাবেন, 10 দিরহাম সর্বনিম্ন, অথবা মাসিক 100 টাকা সর্বনিম্ন, 200 400 500 করে আপনি চাইলে জমা করতে পারেন। আর যেই আমরা বললাম যে যাদের অ্যাকাউন্টই নাই, তারা ওই বটি ম্যাপসের ভিতরে কিন্তু সবকিছু করতে পারতেছেন, গোল্ডেও ইনভেস্টমেন্ট করতে পারতেছেন, সেখান থেকে আপনি ন্যাশনাল বন্ডেও টাকা নিতে পারবেন, সেখান থেকে আপনি এই যে ইউই লটারিটাও কিনতে পারবেন। আর এটা ইউই গভর্নমেন্ট কর্তৃক অথরাইজকৃত, এখানে আপনার টেনশন হওয়ার কোনো কিন্তু কারণ নাই। তো এই পর্যন্ত ছিল তাহলে আমাদের জাস্ট প্রবাসীদের বিভিন্ন স্কিম নিয়ে, যারা ভয় পাচ্ছিলেন যে কোনটাতে আমরা কি করব। এখন আপনি চিন্তা করে দেখবেন যে আপনার কোনটা ভালো লাগে, আপনি সেদিকে যাবেন। আর যারা এখন যে